ইংরেজি সাহিত্য বললে আমাদের মাথায় আসে শেক্সপিয়ার, জেন অস্টেন বা চার্লস ডিকেন্সের নাম, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এরও অনেক অনেক শতাব্দী আগে, যখন ইংরেজি ভাষা সবেমাত্র জন্ম নিচ্ছে, তখন তার গল্পগুলো কিন্তু লেখা হতো তলোয়ার আর রক্ত দিয়ে। সেই সব গল্পে বীরেরা লড়ত ভয়ঙ্কর সব দৈত্য দানবের সাথে। তো চলুন আজ আমরা সেই আদিম, কুয়াশাচ্ছন্ন আর মহাকাব্যিক জগতে একটা ডুব দিই। এই প্রশ্নটাই কিন্তু আমাদের সেই প্রাচীন জগতের দরজা খুলে দেয়, কারণ ইংরেজি সাহিত্যের প্রথম সুপারস্টার কোনো রোম্যান্টিক হিরো ছিলেন না। তিনি ছিলেন একজন কিংবদন্তি যোদ্ধা, আর তার গল্পটা ছিল এক অবিশ্বাস্য সাহসিকতার আখ্যান। আজ সেই মহাকাব্যের নাম হল বেউলফ। এটাকে শুধু একটা লম্বা কবিতা ভাবলে কিন্তু ভুল হবে। এটা হলো ইংরেজি ভাষায় লেখা প্রথম হিরোইক এপিক, মানে বলা যেতে পারে এটাই ইংরেজি সাহিত্যের আসল অরিজিন স্টোরি। আর এটা কোনো ছোটখাটো গল্প ছিল না। ভাবুন একবার, ৩,০০০-এরও বেশি লাইনের এই বিশাল কবিতা। এটা থেকেই বোঝা যায় সেই সময়ের মানুষরা গল্প বলতে আর শুনতে কতটা ভালোবাসত। পুরো গল্পটা মূলত দাঁড়িয়ে আছে তিনটে ভয়ঙ্কর যুদ্ধের উপর। প্রথমটা হল গ্রেন্ডেল নামের এক রক্তপিপাসু দৈত্যের সাথে বেউলফের লড়াই। তারপরে লড়াইটা গ্রেন্ডেলের তার চেয়েও হিংস্র মায়ের সাথে। আর একদম শেষে, জীবনের প্রায় অন্তিম লগ্নে, বেউলফ মুখোমুখি হয় এক আগুন শ্বাস ফেলা ড্রাগনের। কিন্তু এই তিনটা যুদ্ধ আসলে একটাই গল্প বলে, এক অদম্য বীরের একার যাত্রার গল্প। আর এই গল্পটা যেন সেই যুগের মানুষের মূল্যবোধের একটা আয়না। তাহলে কেমন ছিল তাদের জগৎটা? তাদের কাছে সাহসিকতা মানে খালি হাতে একটা দৈত্যের মুখোমুখি হওয়া। জীবনের চেয়েও দামি ছিল সম্মান, আর রাজার প্রতি আনুগত্য, সেটা ছিল প্রশ্নাতীত। তাদের কাছে পুরো পৃথিবীটাই ছিল ভালো আর মন্দের এক চিরন্তন যুদ্ধক্ষেত্র। আর এই সব কিছুর ঊর্ধ্বে ছিল ভাগ্য, এক অমোঘ বিধান, যাকে তারা ডাকত উইর্ধ বলে। তো কারা ছিল এই মানুষগুলো, যারা এমন বীর আর ভাগ্যের গল্প তৈরি করেছিল? এদের গল্প জানতে হলে আমাদের একটু ইতিহাসে উকি দিতে হবে। সেই সময়ে যখন জার্মানি নিয়ে কয়েকটা উপজাতি সমুদ্র পাড়ি দিয়ে এক নতুন দেশের পত্তন করছিল। ভাবা যায় প্রায় ৬০০ বছরের এক বিশাল সময়কাল। ৪৪৯ খ্রিস্টাব্দে তাদের ইংল্যান্ডে আসা দিয়ে শুরু। এরপর ৭ম শতকে খ্রিস্টধর্মের প্রভাবে তাদের সংস্কৃতিতে একটা বড়সড় পরিবর্তন আসে। কিন্তু ৯ম শতকে ভাইকিংদের আক্রমণে সেই শান্তি আর থাকে না। আর সবশেষে ১০৬৬ সালে হেস্টিংসের যুদ্ধক্ষেত্রে নরমানদের কাছে হারের মাধ্যমে অ্যাংলো স্যাক্সন যুগের সমাপ্তি ঘটে। আচ্ছা, এই যে এত লম্বা একটা সময়, এর মধ্যে অ্যাংলো স্যাক্সনদের বিশ্বাসেও কিন্তু এক বিরাট পরিবর্তন এসেছিল। তাদের পুরনো প্যাগান দেবতাদের জায়গা ধীরে ধীরে নিচ্ছিল খ্রিস্টানদের ঈশ্বর। আর এই দুই বিশ্বাসের দ্বন্দ্ব আর মিলন তাদের সাহিত্যে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারার জন্ম দিয়েছিল। এই পার্থক্যটা কিন্তু খুবই স্পষ্ট। একদিকে ছিল প্যাগান কবিতার সেই রুক্ষ জগৎ, যেখানে যুদ্ধ, বীরত্ব আর গ্র্যান্ডেলের মতো দৈত্যরাই ছিল সব। অন্যদিকে খ্রিস্টান কবিরা লিখছিলেন ঈশ্বর, বিশ্বাস আর বাইবেলের নানা গল্প নিয়ে। মানে বেউলফ যদি হয় প্যাগান আত্মার গর্জন, তবে ক্যাডমন আর সাইনউলফের মতো কবিরা ছিলেন নতুন যুগের ভোরের পাখির মতো। ক্যাডমনের গল্পটা শুনলে তো অবাক হতে হয়। প্রায় অলৌকিক একটা ব্যাপার। তিনি ছিলেন মঠের একজন সাধারণ পশুপালক, কোনো পড়াশোনাই জানতেন না। কিন্তু বলা হয় এক রাতে তিনি স্বপ্নে কবিতা লেখার দৈব শক্তি লাভ করেন। আর এভাবেই জন্ম হল ইংরেজি সাহিত্যের প্রথম খ্রিস্টান কবির। আর এটা কোনো বানানো গল্প নয়। সেই সময়ের সবচেয়ে বড় ঐতিহাসিক সন্ন্যাসী বিড, তিনি নিজে ক্যাডমনের কথা লিখে গেছেন। ক্যাডমনের গানের মাধ্যমেই বাইবেলের গল্পগুলো প্রথমবার সাধারণ মানুষের মুখের ভাষায়, অর্থাৎ ইংরেজিতে ছড়িয়ে পড়েছিল। তখনকার দিনে কবিরা কিন্তু সাধারণত নিজেদের নাম লিখতেন না, কিন্তু সাইনউলফ ছিলেন একটু অন্যরকম, বেশ চতুরও বলা যায়। তিনি তার কবিতার মধ্যেই খুব চালাকির সাথে প্রাচীন রুনিক বর্ণ দিয়ে নিজের নামটা খোদাই করে গেছেন, অনেকটা গোপন স্বাক্ষরের মতো, আর সেজন্যই আজও আমরা তাকে মনে রেখেছি। অ্যাংলো স্যাক্সনরা কিন্তু শুধু কবিতাই লেখেনি। ইংরেজি গদ্যের বিকাশের পেছনে ছিলেন একজন রাজা,
যিনি মনে প্রাণে বিশ্বাস করতেন একটা জাতিকে বাঁচাতে তলোয়ারের পাশাপাশি কলমও সমান জরুরি। তিনি আর কেউ নন, কিং অ্যালফ্রেড দ্য গ্রেট। আলফ্রেডের অবদান সত্যিই অসাধারণ। একদিকে তিনি যেমন ছিলেন এক দুর্ধর্ষ যোদ্ধা, যিনি ভাইকিংদের আক্রমণ থেকে নিজের রাজ্যকে বাঁচিয়েছিলেন, তেমনি অন্যদিকে ছিলেন এক দূরদর্শী শিক্ষাবিদ। তিনি স্কুল খুলেছিলেন, ল্যাটিনের মতো কঠিন ভাষায় লেখা জ্ঞানের বইগুলোকে ইংরেজিতে অনুবাদ করিয়েছিলেন, যাতে সাধারণ মানুষও পড়তে পারে। আর তিনি প্রথম ইংল্যান্ডের একটা ধারাবাহিক ইতিহাস লেখার কাজ শুরু করেন। এক কথায় তাকে ইংরেজি গদ্যের জনক বললে একটুও বাড়িয়ে বলা হয় না। এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকল কিন্তু মামুলি কোনো বই ছিল না, এটা ছিল একটা বৈপ্লবিক পদক্ষেপ। এই প্রথম একটা জাতি নিজেদের ভাষায় নিজেদের ইতিহাস লিখছিল। এটা ছিল ইংল্যান্ডের প্রথম জাতীয় ডায়েরি, যা প্রায় ৩০০ বছর ধরে একটা দেশের বেড়ে ওঠার সাক্ষী হয়েছিল। আচ্ছা, অ্যাংলো স্যাক্সনদের লেখা পড়তে বা শুনতে এত অন্যরকম লাগে কেন? এর কারণ হল তাদের লেখার কিছু নিজস্ব কৌশল ছিল, যা আজকের ইংরেজি থেকে একেবারে আলাদা। চলুন তাদের কবিতার সেই গোপন কোডগুলো একটু ভাঙার চেষ্টা করা যাক। আজকের দিনের কবিতার মতো শেষে মিল বা রাইমের ওপর তারা একদমই ভরসা করত না। তাদের কবিতার আসল জাদুটা ছিল অনুপ্রাসে, মানে একই লাইনের মধ্যে একই ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হওয়া বেশ কয়েকটা শব্দ ব্যবহার করা। এই শব্দের পুনরাবৃত্তি তাদের কবিতায় এক ধরনের গম্ভীর, শক্তিশালী ছন্দ তৈরি করত। আর আমার মতে সবচেয়ে মজার কৌশলটা ছিল ক্যানিং। এটাকে বলা যেতে পারে অ্যাংলো স্যাক্সনদের নিজস্ব কাব্যিক স্ল্যাং বা এক ধরনের ধাঁধা। তারা কোনো জিনিসের নাম সরাসরি না বলে দুটো শব্দ জুড়ে একটা নতুন ছবি তৈরি করে সেটার বর্ণনা দিত। যেমন ধরুন, তারা সাগরকে সোজাসুজি সাগর বলতো না, বলতো হোয়েল রোড বা তিমির পথ। কি অসাধারণ কল্পনা, তাই না? এই ছোট ছোট ক্যানিংগুলোই তাদের কবিতাকে করে তুলত ছবির মতো জীবন্ত আর অনেক বেশি অর্থবহ। সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? অ্যাংলো স্যাক্সনদের সেই ভাগ্যের ধারণা, যাকে তারা বলতো ওয়ায়ার্ড, সেই শব্দটাই 1000 বছর ধরে একটু একটু করে বদলে গিয়ে আজকের ইংরেজি শব্দ উইয়ার্ড বা অদ্ভুতে পরিণত হয়েছে। একটা শব্দই যেন 1000 বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে। ভাবুন তো, এই প্রাচীন পৃথিবীর আরও কত প্রতিধ্বনি এভাবেই আজও আমাদের প্রতিদিনের কথায়, গল্পে আর ভাষায় লুকিয়ে আছে।